বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য, নানা প্রসঙ্গ নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন চিকিৎসক এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর ইকবাল হাসান মাহমুদ, এবং আমার ডানে রয়েছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আবার হ্যাঁ, অনেক বিষয় যে সময় আমাদের, সেই সময়ের মধ্যে এত বিষয় আমরা আলোচনা করতে পারবো না, কিন্তু একটা প্রশ্ন আমি আবার করতে চাই, যে বিষয় নিয়ে আমি অনেকবার প্রশ্ন করেছি, অনেকে বিরক্ত হয়েছেন। আসলে কোথায় যাচ্ছি আমরা? মানে যে সিচুয়েশনের মধ্যে বাংলাদেশ আছে, আপনারা কি হ্যাপি? আমি ধন্যবাদ আপনাকে। বা হ্যাপি না বলে আমার মনে হয় কমফোর্টেবল, কতটা আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি আমি কমফোর্ট ফিল করছি। কারণ প্রথমটাই বলিনি যে প্রতি রোজার মাসে আমরা দেখি যে বিগত বহু বছর ধরে রোজার মাসে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি হয়, মানুষের নাগালের বাইরে চলে যায়, বেগুন পাওয়া যায় না। এখন বেগুনের দাম কত? যখন কথা বলছেন আগের তুলনায় অনেক সস্তা, কিন্তু কবে খোঁজ নিয়েছেন? আমি গত পরশু বাজার করেছি। তারপরে যেখানে বেগুনের পরিবর্তে সে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি ভাজার কথা বলা হচ্ছিল, সে এখন তো মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি ভাজা হয় না। কাঁচামরিচ পাওয়াই যেত না রোজার মাসে, সে কাঁচামরিচ পাওয়া যাচ্ছে, সবই পাওয়া যাচ্ছে। শুধু তেলের দামটা একটু বেড়েছে, তাও একটা সিন্ডিকেটের জন্য, এবং চাউলের দামটা একটু বেশি। সাধারণ মানুষ তাহলে হ্যাপি? সাধারণ মানুষ মানে দ্রব্যমূল্যের দিকে হ্যাপি। দেখেন, দ্রব্যমূল্য নিয়ে কিন্তু কোনো আন্দোলন নেই এখন। মেইন ধর্ষণ, ছিনতাই, এগুলোর বিরুদ্ধে যেসব আন্দোলন হচ্ছে। তবে এই সরকার তো একটা তো ব্যাপার, যে গত সরকার যেভাবে লুটপাট করে গেছে, প্রচুর বৈদেশিক লোন রেখে গেছে, সেই লোনগুলো তো অনেক শোধ করে ফেলেছে। এবং রেমিটেন্স এই পর্যন্ত ঈদের যে সময় আসছে, প্রচুর রেমিটেন্স কিন্তু আসছে। রেমিটেন্স যোদ্ধারা কিন্তু একেবারে ব্যাপকভাবে, আমি তো কয়েকদিন আগে সৌদি আরব থেকে আসলাম, ওদের সঙ্গে অনেকের সঙ্গে কথা হয়েছে, ওরা বলছে আমরা এখন ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাই, এখন হুন্ডির মাধ্যমে পাঠাই না। অনেককে আমি প্রশ্ন করেছি। এবং এই রেমিটেন্স প্রবাহ, রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে কিন্তু অনেক আসছে। এবং এখন যেটা মানে সবচেয়ে বড় কমফোর্ট যেটা আমি ফিল করছি, যেহেতু আমি একসময় জিয়া পরিষদের চেয়ারম্যান ছিলাম, 1/11-এ প্রচুর সমস্যা আমাকে ফেস করতে হয়েছে। এই ফ্যাসিস্ট সরকারের 15টি বছর সবসময় একরকম লুকিয়ে থাকার মতো অবস্থা, কোনো গণতন্ত্র ছিল না, ফেসবুকে কিছু পোস্ট করতে পারতাম না, ইভেন হোয়াটসঅ্যাপে কথা বলতে পারতাম না। এখন তো স্বাধীনভাবে আমরা কথা বলি, ফেসবুকে যা খুশি তা লিখছি, যা খুশি অনেকেই লিখছে, কথা বলছি। এখন তো কেউ ফোনে আড়ি পাচ্ছে না, কেউ ডিজেফাইয়ের লোকজন আমার পিছিয়ে লাগছে না। অথচ আমি এমনও দেখেছি যে আমার বাসার সামনে ডিজেফাইয়ের লোক দাঁড়িয়ে আছে, আমার পিছনে পেছনে ডিজেফাইয়ের লোক, এনএসএর লোক ফলো করছে। সেগুলি তো সেদিক দিয়ে চিন্তা করলে আমি তো এখন অনেক আরাম বোধ করছি, কমফোর্ট ফিল করছি। এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যেভাবে বিপন্ন হয়েছিল, আমরা তো পুরোটা বাংলাদেশকে দিয়ে দিয়েছিলাম ভারতের কাছে। এখন তো আমরা ভারতের দিকে চোখে চোখ রেখে কথা বলতে পারছি। সেই দিক দিয়ে চিন্তা করলে তো আমরা হ্যাপি। মাহবুব কামাল না, উনি যেহেতু মানে জিয়া পরিষদের সদস্য পরিচয় দিলেন, তখন আমি এটা চেয়ারম্যান ছিলাম, হ্যাঁ আমি একটু বলি। দেখেন, বিএনপির রাজনীতি আমরা বুঝি না, স্ট্রেট কাট কথা। কীরকম দেখেন, সালাউদ্দিনকে দিয়ে আওয়ামী লীগের কবর রচনা করা হচ্ছে, আবার রিজভিকে দিয়ে সেই লাশ জিন্দা করা হচ্ছে, ইশরাককে দিয়ে ভারতীয় আধিপত্যবাদকে নস্যাৎ করে দেওয়া হচ্ছে, আমির খসরুকে দিয়ে প্রণাম করা হচ্ছে, ফজলুর রহমানকে দিয়ে রাজাকারের বাচ্চা বলা হচ্ছে, আবার সালাউদ্দিনকে দিয়ে ছাত্রদের সম্মান দেওয়া হচ্ছে, হারুন আর খোকনকে দিয়ে ঈদের পর আন্দোলন করবে বলা হচ্ছে, আবার রিজভির বলতেছে যে সরকারের পাশে আছি। সুতরাং বিএনপির রাজনীতি আমি বুঝি না, সেটি আপনার কথা আমি বুঝিই নাই। দেখেন, আপনি বলতেছেন কেমন আছি না, আমি আপনার এই শোটা বোধহয় 40 মিনিটের, খুব দ্রুত বলতে হবে আমাকে, 38 মিনিট। হ্যাঁ, দ্রুত বলতে 2-1 মিনিট বুঝি। দেখেন, এই ওয়ালি খান একবার চিকিৎসার জন্য লন্ডনে গেলেন, তো উনি ভাবলেন যে আচ্ছা আমি ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরিতে একটু পড়াশোনা করি। তো গিয়ে দেখেন, হঠাৎ করে দেখেন কি কতগুলো মানে এমন ডকুমেন্ট যেগুলি উনি আগে কখনোই এগুলি জানতেন না। তো সেই ডকুমেন্টগুলি পড়ে উনি একটা বই লিখেছিলেন, ফ্যাক্টস আর ফ্যাক্টস, কমেন্টস আর ফ্রি। তো এই ডকুমেন্টগুলি কিন্তু মানে এর আগে কিন্তু এই ধরনের বই আর কেউ লেখে নাই। কী কারণে এই ডকুমেন্টগুলি উনি পেলেন? ব্রিটিশ সরকারের নিয়ম হচ্ছে কোনো রাষ্ট্রীয় কোনো গোপন জিনিস সেটা 30 বছরের আগে এটা পাবলিক করা যায় না। তো 77-এ গেছেন ওয়ালি খান,
30 বছর হয়ে গেছে, তখন ওটা পাবলিক করে দিয়েছে ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরিতে, ওখান থেকে পড়ছেন। আবার এই যে আবুল কালাম আজাদ যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম লিখলেন, উনি একটা চ্যাপ্টার রেখে দিয়েছিলেন এবং বলছিলেন যে আমার মৃত্যুর 30 বছর পর যেন এটা ছাপা হয়। কেন? এইটা হচ্ছে কতগুলি রাষ্ট্রের কতগুলি গোপন ব্যাপার থাকে, বা আপনার যদি কোনো গোপন কথা থাকে, সেগুলি যাতে সমাজে ওই সময় অস্থিরতা তৈরি করতে না পারে, সেই জন্য এগুলি পরে ছাপানো হয়। আর রাষ্ট্রের যে গোপন দলিল, যেটা ব্রিটেনের কথা বললাম, সেগুলো ওই মুহূর্তে প্রকাশ হইলে নানা রকম প্রবলেম হতো। কীরকম? যেমন ধরেন যে জিন্নার সাথে আপনার র্যাডক্লিফ এবং ওই যে লর্ড মাউন্টব্যাটেন, নেহেরু কী হয়েছিল, ওই জিনিসগুলো ওই সময় প্রচার করা যাইতো না। সুতরাং এটা 30 বছরের পরে পাবলিক করা হয়েছে। আবার ইন্ডিয়া উইন্স ফ্রিডমে আবুল কালাম আজাদ দেখলেন ওই সময় যদি পাবলিশ করা হইতো, তাইলে নানা রকম একটা অস্থিরতা তৈরি হইতো। নেহেরুর সাথে আপনার বল্লভভাই প্যাটেল, তারপরে অন্য কী কী হয়েছে না হয়েছে এগুলি। সুতরাং মানে আনপ্লেজেন্ট সিচুয়েশন অ্যাভয়েড করার জন্য উনি বলছেন যে আমার মৃত্যু 30 বছর পর ছাপা হবে। সুতরাং কতগুলি বিষয় আছে যেগুলি ভেতরে রাখতে হয়, রাষ্ট্রের কতগুলি বিষয়, সেগুলি অনেক পরে, ধরেন যে আত্মজীবনী লেখার সময় কিংবা অনেক পরে এগুলি প্রকাশ করতে হয়। আমরা দেখছি যে আপনার হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ, এই যে তারা দুটো পোস্ট দিলেন না, একটা ভিডিও পোস্ট, একটা রিটেন পোস্ট দিলেন না, এইটা এই সময়ে দেওয়ার কি দরকার ছিল? এগুলো তো এমন বিষয় যেগুলি আমার যখন বয়স হয়ে যাবে, আমি আত্মজীবনী লিখবো, তখন আমি এগুলি লিখবো। হ্যাঁ, বাট এগুলোর অথেন্টিসিটি নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন, অথেন্টিসিটি নিয়েও, কারণ তাদের দুজনের কথাবার্তার মধ্যে যথেষ্ট কন্ট্রাডিকশন আছে। হ্যাঁ, না, যেমন ধরেন হাসনাতের কথা, সেলফ কন্ট্রাডিকশন, মানে তাদের, আমি বলছি হাসনাতের কথা তো কেউ সেকেন্ড করে নাই, সে তো কেউ সমর্থন করে নাই। বা উনি যে বলেন আমি দুজন সহ গেছি, ওই দুজন কারা? এখন ফেসবুকে অনেকে, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে অনেকে তার পক্ষে ঝাঁপিয়ে পড়েছে। হ্যাঁ, আমরা এই দুজন কারা, বা ক্যান্টনমেন্টে কাদের সাথে কথা হয়েছে? আপনি যদি ওয়াকারকে চ্যালেঞ্জ করতে পারেন, তাহলে তো আপনি যাদের সাথে কথা হয়েছে তাদের নামে প্রকাশ করার ভয়টা কিসে? তাই না? এটা তো লজিক্যাল কোশ্চেন। আর যাদের সাথে আপনি গেছেন তাদের নামটা বলতে অসুবিধে, তারা তো আপনারই কমরেড, তাই না? কি বলবেন না আপনি? যেমন ইউনূস সাহেব বলতেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, এটা ওপেন, এটার কোনো সেকেন্ড করার দরকার নাই। এটা কেউ সমর্থন বলছেন কিনা এটা বলার দরকার না। তো ফলে এগুলি আছে। এখন কথাটা হচ্ছে এই যে সময়টায় যে ওনারা এই কথাগুলো বললেন এবং সমাজে যে অস্থিরতা তৈরি হইল, যে একটা ইনসিকিউরিটি চলে আসতো সোজে, এটা কি রেসপন্সিবল? তারা তো একটা পার্টি করছে, একটা জাতীয় নাগরিক পার্টি না, একটা পলিটিক্যাল পার্টির শীর্ষস্থানীয় নেতা হয়ে সমাজে অস্থিরতা তৈরি করা। হ্যাঁ, এইটা কি কোনোভাবে উচিত হয়েছে? আমি এটা কি বলবো, এটার কোনো অর্থই হতে পারে না এটা। এবং দেখেন কোথায় চলে গেছে দেশ। আমি একটা স্ট্যাটাস দিচ্ছি আজকে, সেটা হচ্ছে যে অভ্যুত্থানকে সফল করতে একজন সহায়তা করেছেন, আরেকজন অভ্যুত্থানের পরে টেক ওভার করছেন রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার জন্য, এবং দুজনই আজকে চ্যালেঞ্জের সম্মুখীন। একজন বলা হচ্ছে যে ক্যান্টনমেন্ট দখল হয়ে যাবে যদি না হয়, আবার বলা হচ্ছে যে যদি দাবি মানা না হয় যমুনা ঘেরাও করা হবে। এবং আরেকটা বিষয় এখানে আমি একটু জাস্ট আপনারা অনেকে নোটিস করেছেন, আসিফ মাহমুদ বলছেন যে 5 তারিখের পরে তাদের সিদ্ধান্ত নিয়েছিল তারা অস্ত্র নিয়ে মাঠে। হ্যাঁ, দি কোয়েশ্চেন, সেই অস্ত্র কোত্থেকে আসবে, কে অস্ত্র দেবে? আমি বলছি দি কোয়েশ্চেন মাস্ট অ্যারাইজ যে 5 তারিখ। এবং আরেকটা জিনিস যেটা খুব উল্লেখযোগ্য, ধরেন কিছু কিছু নাম বলেছেন যে তাদের সঙ্গে 5 তারিখের আগে কথা, ফাইন। কিছু ডিপ্লোম্যাটিক মিশনের নামও তিনি বলেছেন যে এদের 4-5 জনের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল। তো ডিপ্লোম্যাটরা তো সকল পলিটিক্যাল পার্টি সবার সঙ্গে, আমাদের সঙ্গে যোগাযোগ রাখে, আপনার সঙ্গে রাখে, এমনের সঙ্গে রাখে। তো এটা কি আমি অন্য জায়গায় পাবলিকলি বলতে পারি কি না যে এই ডিপ্লোম্যাটিক মিশন আমাদের সঙ্গে যোগাযোগ ছিল? আমি তো বললাম কিছু জিনিস, এদের সঙ্গে ভবিষ্যতে আর কেউ কথা বলবে। আমি বলি আপনাকে, যদি ফরেনার হয় তাইলে সে ওই সময়ে বলতে পারে। যেমন ধর প্রণব মুখার্জি 1/11-এর সময় কি হয়েছিল, ফরেনাররা বলতে পারে, ফরেনার। কিন্তু আপনি দেশের একজন রেসপন্সিবল পলিটিশিয়ান, আপনি এমন কোনো কথা বলতে পারেন না যেটা সমাজে অস্থিরতা তৈরি করতে পারে, এমন কোনো কথা আপনি বলতেই পারেন না। হ্যাঁ, সেটা কিন্তু বলা হয়েছে। এবং এই যে উনি বললেন যে আর্মি চিফ ওনাকে বলছেন যে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলাম ইত্যাদি, এটা কি কেউ সেকেন্ড করছে? এই যে কি বলছে কেউ যে না আমিও ছিলাম বা ইত্যাদি? হ্যাঁ, না, আমি বলছি না যে আসিফ সত্য বলছে না, আমি এটা বলছি না। আমি বলছি যে এই প্রশ্নগুলো তো মানুষের মধ্যে থাকতে পারে। এবং হঠাৎ করে কেন এটা তো
6-7 তারিখের দিকে ঘটনাগুলি ঘটছে, তা ইমিডিয়েট পরে তো আপনি বলতে পারতেন যে আমার ইউনূস সাহেবকে কিন্তু আর্মি চিফ ভালোভাবে নিচ্ছে না, আমাদের সাবধান থাকতে হবে, বলতে পারতেন না? আজকে ওয়াই আফটার 7 মান্থস, তাই না? কিংবা ধরেন যে হাসনাত আবদুল্লাহ, উনি 9 দিন পরে 11টা 21-এ বলেছেন। কেন বলছেন আর কি? তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা একটা পরিকল্পিত ব্যাপার। আমার কাছে মনে হচ্ছে যে এটা সিচুয়েশনটা পলিটিক্সটা এমন এক জায়গায় গেছে যে জায়গায় এই ইস্যুটাকে পারসিউ করতে হবে, এই ইস্যুটাকে করে পলিটিক্স করতে হবে। তো এইটা মানে আমার কাছে কোনো মাথায় ধরে না এইটা রেসপন্সিবিলিটির কোন ধারায় পড়ে। এইটা দেখেন, শহীদুল হক আপনি তো ভালোভাবেই চিনেন, যে ফটোগ্রাফার, উনি 21-এ পদক নেওয়ার সময় উনি একটা পাঞ্জাবি পরে আসছিলেন। ওই পাঞ্জাবিতে লেখা ছিল, এই দেশটা কারো বিপ্লব কারো বাপের না। আপনি বোধহয় খেয়াল আছে, বিপ্লব কারো বাপের না। এখন দেখেন 5ই আগস্টে তো ক্রস সেকশন অফ পিপুল পার্টিসিপেটেড। এবং ওনার স্ত্রীর একটা ছবি দেখলাম, মিস্টার শহীদুল আলম ফেসবুকে পোস্ট করেছেন, যিনি ব্যক্তিগতভাবে আমার শিক্ষক, যে একটা বিশেষ ব্যবসায়ী গ্রুপের নাম দিয়ে উনি একটা প্ল্যাকার্ড ধরেছেন যে তাদের টাকা নিয়ে যারা আওয়ামী লীগের বা ওই সরকারের দোসর ছিল, আপনি সেই দলের বিরুদ্ধে কথা বলবেন বা সে। আচ্ছা, এগুলো তো আছে, এগুলো অনেক ব্যাপার আছে। মানে শেখ হাসিনার শেষের ব্যবসায়ীদের যে মিটিং, সেই মিটিংয়ে শেখ হাসিনার সঙ্গে কবরও যেতে চেয়েছেন এমন লোক, উনি এখন নির্বিঘ্ন জীবন যাপন করছেন। হ্যাঁ, এগুলো তো আছে, এগুলো সেটা হচ্ছে না। এখন কথা হলো যে এই শহীদুল হক যে তার পাঞ্জাবিতে লিখলেন, হ্যাঁ শহীদুল হক, যে আমার বিপ্লব কারো বাপের না, তা 5ই আগস্ট তো ক্রস সেকশন অফ পিপুল পার্টিসিপেটেড, তাই না? ছাত্র জনতা, রিক্সাওয়ালা, অমুক তমুক সবাই তো ছিল। তো এইটা কি শুধুমাত্র ছাত্রদের হয়ে গেল? মানে বৈষম্য বিরোধী ছাত্রদের একক সম্পত্তি হয়ে গেল এই বিপ্লবটা? শুধুমাত্র ছাত্রদের বলে ভুল হবে, ছাত্রদের তো আমি দেখি না আসলে। 5 জন 7 জন 10 জনকে আপনি 3 কোটি ছাত্রের প্রতিনিধিত্ব বলতে পারেন কি না? তো ধরে নিলাম তারা ছাত্রদের প্রতিনিধি, তাইলে কি না সারা দেশের ছাত্ররা কি সেটা এন্ডোর্স করে? যে ইভেন আমি দেখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক সমন্বয় এন্ডোর্স করে। হ্যাঁ, নানা রকম দ্বন্দ্ব আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় ভার্সেস পাবলিক ইউনিভার্সিটি, ইভেন মেয়েদের পার্টিসিপেশন। এবং সবচেয়ে বড় ব্যাপার দেখেন, এই যে এনসিপি যে গঠিত হলো, সেখানে ওই যে বিশ্ববিদ্যালয় শাখার যে ওই যে শিবিরের জোনায়েদ এবং রিফাত, তাদেরকে যেহেতু নেতৃত্বে নেওয়া হয়নি, তারা তো ঘোষণা দিচ্ছে এপ্রিল না মেতে তারা আর একটা পলিটিক্যাল পার্টি করবে। তার মানে কি স্প্লিট ইজ মানে ইমার্জিং একটা স্প্লিট। আমি এটা একটা টক শোতে বলছি যে বাংলাদেশে ডাইনেস্টি লিডারশিপ যে 2টা দলে আছে, সেই 2টা দল কখনো ভাঙবে না। ভাঙার চেষ্টা করা হলেও আলটিমেটলি মার্চ করবে ডাইনেস্টি লিডারশিপ, যেমন বঙ্গবন্ধুর ডাইনেস্টি এবং জিয়ার ডাইনেস্টি। আদার দেন দিস 2 parties, all party broke away, all the party, every single. এই যেমন জাসদ আপনার করছি, কি হচ্ছে ব্র্যাকেট বন্দি, জাসদ রব, জাসদ ইনু, জাসদ মাহবুব, ভেঙে বাসদ ভেঙে কয়েক টুকরা, ওয়ার্কার্স পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, সিপিবি, এইটা তো সেইটা, মানে জেপি, ওই সব এগুলো বলে হিসাব শেষ করতে পারবে। তো ফলে এইটা দুর্বল হবে, এইটাও দুর্বল হবে। এই যে মানে জাতীয় এটা দুর্বল হবে আপনি বলছেন, এটার কি কোনো শক্তি আছে আপনি মনে করেন? যতটুকু মানে শক্তি থাকলে তো দুর্বল হতে এরকম স্যাটায়ার করলে হবে না। না আমি স্যাটায়ার করছি না, না আপনি এত আন্ডারস্টিমেট শুনেন, আমি বলি না আমি বলছি যে আপনারা যখন এটাকে কেউ কিংস পার্টি বলে, ক্ষমতার আস্বাদনকে, একই সময় কিন্তু আপনি লক্ষ্য করবেন এই সরকারের আমলে গত কয়েক মাসে কিন্তু কয়েকটা রাজনৈতিক দল নতুনভাবে নিবন্ধন নিয়েছে, গঠিত হয়েছে, কেউ কিন্তু আলোচনায় নাই, এরা আলোচনায়। সো আপনি কি সারা দেশে এদের সংগঠন আছে কিনা? আপনি দেখেন, আমি কালকে যে মিছিলটা, আজকে প্রথম কথা হচ্ছে আমি তাদের 5 তারিখ পর্যন্ত বা তারও কয়েকদিন পর পর্যন্ত তাদের ভূমিকাকে রেসপেক্ট করি, স্যালুট দেম, আমি তাদেরকে ভালোবাসি, বাসতেও চাই, কিন্তু সেই ভালোবাসা মর্যাদা তারা দিচ্ছে কিনা, এবং তারা কি নিজেরা পরিচালিত হচ্ছে না তাদের কোনো এভিল তাদেরকে পেছন থেকে সামনে থেকে পরিচালিত করছে, সেটা দেখার বিষয়। সেটা হ্যাঁ, সেটা আপনার দ্বিতীয় কথাটাই আমার মনে হয় মানে সত্যি আর কি, আপনার দ্বিতীয়টা আর কি। কারণ মানে বোঝাই যাচ্ছে যে একটা নেক্সাস, হ্যাঁ একটা নেক্সাস তারা ফর লং পাওয়ার অকুপাই করে রাখতে চাচ্ছে, এবং যে কারণে নির্বাচনটা পেছানো হচ্ছে তাদের মেইন এজেন্ডা। নির্বাচনটা যত পিছিয়ে নেওয়া যাবে ততই এই নেক্সাস আপনার রাষ্ট্র ক্ষমতা ভোগ করতে পারবে, রাষ্ট্র ক্ষমতা এনজয় করতে পারবে। এইটা বোঝা যাচ্ছে, এটা ক্লিয়ার।
all the attempts are heading towards আপনার to ইলেকশনটাকে পিছিয়ে যাও, নেওয়া। দীর্ঘকাল ক্ষমতায় থাকো। ভাই যেটা প্রথমে বলে যে বিএনপির মধ্যে যে বৈপরীত্যের রাজনীতি চলছে, এক একজন এক এক কথা বলছে, শামসুজ্জামান দুদুক এক কথা বলছে, ফজলুর রহমান এক কথা বলছে, বিভিন্ন এটা তো সত্য, একদম পরস্পর বিরোধী, উদাহরণ দিয়ে দেখিয়েছেন পরস্পর বিরোধী সত্য। এখন এবং দলের পজিশন আমরা দেখছি, মহাসচিব বা দলের চেয়ারপারসন এক রকমের কথা বলছেন, অ্যাক্টিং চেয়ারপারসন বাকিদের কথাবার্তার মধ্যে কোনো নাই। আমি একটা বলি, ইশরাকের যে বক্তব্য, সেখানে কি আমির খসরু মোহাম্মদের যে এই যে ইন্ডিয়ার যে এই যে মানে নতজানু হয়ে যাওয়ার যে দৃশ্য আমরা দেখছি, এটা কি যায় একসাথে যায়? আমরা শিওর, আমি খসরু মাহমুদ চৌধুরীকে নতজানু আপনি কিভাবে দেখছেন? নতজানু আমি এক্স্যাক্টলি না, আমি এটা একটা প্রবলেম, তার যে ইন্ডিয়ার প্রতি আনুগত্যের যে বিষয়, আপনাকে তো তিনি কি কোনো কথা প্রকাশ করেছেন? হ্যাঁ, উনি তো বলছেন মানে অনেক নেতার মধ্যে ভারতের সাথে, সেটা তো সবাই বলছেন, সেটা তো প্রফেসর ইউনূসও বলছেন যে একটা উইন উইন সিচুয়েশন রাখতে হবে বা ভালো একটা সম্পর্ক করতে হবে। উনি মাঝখানে ইন্ডিয়াতে গেছেন কিনা, মাঝখানে কি ইন্ডিয়াতে গেছিলেন আমির খসরু মাহমুদ? আমি ঠিক জানি না, আমি শুনি ছবি আমি দেখছি যে মানে আগের ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরছে যে, আর ইন্ডিয়া যাওয়াতে কোনো দোষের কি? না মানে কাজ থাকবে, যাবেন না কেন? মানে একজন নেতা কেন যেতে পারবেন না ইন্ডিয়াতে? হ্যাঁ, এবং তার কেন যোগাযোগ থাকবে না? আপনি ধরেন ইন্ডিয়ার সঙ্গে বা যে কোনো দেশের সঙ্গে, যুক্তরাষ্ট্র বলি, পাকিস্তান বলি, এই বলি, কোনো দেশের সঙ্গে সম্পর্ক একজন পলিটিশিয়ান থাকবে না কেন? আমি বলতে চাচ্ছি যে ইন্ডিয়ার ব্যাপারটা একটা সংবেদনশীল হয়ে দাঁড়িয়েছে। মানে ধরেন যে আমি আপনার সাথে দেখা করতে আসলাম, আমার জেস্টার পোস্টার উইল টেল যে আপনাকে আমি কতটা সমীহ করছি, অথবা আপনাকে আমি অবজ্ঞা করছি, ইগনোর করছি কিনা বা সমীহ করি, এটা কিন্তু আমার জেস্টার পোস্টারে ধরা পড়বে, কথা বলার স্টাইলে ধরা পড়বে, হ্যাঁ, বডি ল্যাঙ্গুয়েজে ধরা পড়বে। এবং আর সব কথা তো আর শোনা যায় না, সব কথা আমরা বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝার চেষ্টা করি, জেস্টার পোস্টার বোঝার চেষ্টা। তো সেইটা মানে ইশরাকের কথার সাথে এইটার কোনো মিল নাই। যেমন ধর চিফ অ্যাডভাইজার যে প্রথমে যে প্যারিস থেকে আসার পথে, তখনও পর্যন্ত টেক ওভার করেন না, উনি যে হম্বিতম্বি করছিলেন, এই সেভেন সিস্টার দিয়ে স্টেবিলাইজ করে দিব, এইটা সেইটা এটা, তখন বোঝায়। এখনকার দুই রকম না। আমি সেইটাই বলছি, আপনি যত বড় দায়িত্বে থাকবেন তত আপনার কথাবার্তা তো আমি যেটা বলতে সীমার মধ্যে থাকতে হবে। যে ভারতে কিছু সংখ্যক নেতা গেলেই যে কিছু হবে তা না, কিন্তু ভারতের ব্যাপারটা হয়ে গেছে এখন মানুষের কাছে একটা সংবেদনশীল ব্যাপার হয়ে গেছে, যে ভারত মানে ভারতের এটাও তো মাথায় রাখতে হবে, সাধারণ মানুষ, আমি আপনি আর বড় নেতা বা আজকে যিনি সরকার প্রধান, তার ভূমিকা তো একরকম হবে না। মানুষের মধ্যে একটা ইন্ডিয়ান ফিলিংস তো অনেক বেশি বেড়ে গেছে এখন। যদি কেউ সবাই জানে সেটা, ভারতের তাবেদারি করতে চায় কোনো নেতা, বিএনপির কোনো নেতা, এটা তো চিহ্নিত হয়ে যাচ্ছে। যার জন্য বিএনপি কিন্তু এখন বিএনপি কোন দিকে যাচ্ছে কি ভারতের পক্ষে একেবারে ভারত তাদের। এখন আপনি বলেন আমাকে, আমি আরেকটা উদাহরণ দিই, যেহেতু আপনি বিএনপির সঙ্গে ছিলেন, মিস্টার মাহবুব কামাল ওই জায়গায় ইন্ট্রোডিউস করবেন। বিএনপি অনেকদিন ধরে আগাম নির্বাচন, মানে দ্রুত নির্বাচন চাইছে, অনেকদিন ধরে, একদম শুরুর থেকেই তো বলা শুরু করেছে তারা। ইন্ডিয়া নির্বাচনের বিষয়টা বললো মাত্র কয়েকদিন আগে, তাও ইন্ডিয়ান আর্মি চিফ বললেন, একাধিকবার বলেছেন যে নির্বাচন হলে আমরা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করব। এখন বিএনপি বা যে কোনো দল যদি নির্বাচনের কথা বলে, বা আমি আপনি যদি দ্রুত নির্বাচনের কথা বলি, এবং এটা যদি বলা হয় যে এটা বিএনপি মানে ভারতের দালালি হচ্ছে। শুধু ভারতীয় সেনাবাহিনীর প্রধান যে বলেছে তা না, ভারতের যে বাংলাদেশে একজন সাবেক যে রাষ্ট্রদূত ছিলেন মহিলা বিনা সিকরি, উনিও কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তারা বলার পরে, ভারত বলার পরে বিএনপি এটা বললো না? বিএনপি আগে বললো, ভারত অনেক পরে বললো। কেন বলতে চায় যে আমাদের দেশে নির্বাচন? ভারত বললে সেই দায় কি বিএনপি বা জামাতের বা আওয়ামী লীগের? বিএনপি বারবার এক কথাই বলছে কেন যে নির্বাচনে কি সব সমস্যার সমাধান করবে? একটু কিছু তো সংস্কার করে নিতে হবে। একটা বড় মিসিং লিংক আছে, দেখেন সংস্কার না করলে তো, কিছু সংস্কার না করে যে একেবারে স্টেট আমি ইলেকশনে চলে গেলাম, সমস্ত হাসিনা তো একেবারে 3 টায়ার পর্যন্ত তার লোকজন বসিয়ে গেছে, এদের ডিসি এসপি সমস্ত বসিয়ে গেছে, ওসি, এদেরকে না সরিয়ে সব কিছু ঠিকঠাক না করে খালি নির্বাচন দিয়ে দিলেই হলো। ওই মানে তো হাসিনার আমলে সবাইকে যদি আপনি সরিয়ে দেন, দেশ চালাবেন কিভাবে? এদেরকে এক সেন্টার থেকে আরেক সেন্টার, তাতে কি লাভ হবে? আপনি রাজশাহীর লোকে চিটং এ নিয়ে ফেললেন, লাভ কি হবে? সেই রাজশাহীর লোকটা তো রুট গজিয়ে গেছে, সে তো 15 বছর রাজশাহীতে ছিল না। সে তো এখন কথা হচ্ছে যে এই যে মানে আমাদের ছাত্র নেতারা যারা এখন সরকারে আছে বা একটা দল করেছে, এদের তো মানে বয়স খুবই কম, 25-26 বছর, অভিজ্ঞতা, রাজনৈতিক অভিজ্ঞতার অনেক অভাব রয়েছে। তো আমি যে এটাকে মানে পরিকল্পিত বলবো তাও না, কিছুটা অপরিকল্পিত ব্যাপার, যে হঠাৎ এক একজন এক এক দিকে কথা বলছে, ফেসবুকে লিখছে, ফেসবুকে দেখে এটা একটা মানে
বাজে সিচুয়েশন দেশে আমাদের যে ছাত্র নেতারা মাহবুব কামাল আরো ভালো বলতে পারবেন, স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, সংগঠক হিসেবে ছিলেন, তাদের বয়স কত ছিল? তাদের সেটাই বা আপনি যে দলের রাজনীতির সঙ্গে একসময় যুক্ত ছিলেন, সেই জিয়াউর রহমান যখন দায়িত্ব নিয়েছেন 42 বছর রাষ্ট্রপতি হিসেবে, কত বয়স? 42 বছর ছিল। তো না, সেটা তো তখনকার পরিস্থিতি আর এখন পরিস্থিতি সম্পূর্ণ। একটা 15 বছরের একটা ফ্যাসিস্ট সরকারকে আপনি কি মনে করেন যে এই যে শুধু ছাত্ররা তো করে নাই, ছাত্র জনতা, আমি 4 তারিখে আমার সারা শরীর রক্তে ভরে গেছিল সেই বুলেট বিদ্ধ ছাত্রদের বাড্ডাতে, তাদের সেই বুলেট স্পিডগুলি বের করতে করতে সারাদিন ধরে আমি শুদ্ধ মানে স্পিড বের করেছি। তো এরকম তো ছাত্র জনতা সবাই আমরা তো ঝাঁপিয়ে পড়েছিলাম, শুধু কয়েকজন ছাত্র তো এই আন্দোলনের নেতৃত্ব দেয়নি, সবাই মিলেই কিন্তু আমরা রাস্তায় নেমেছিলাম। সেটা তো তারা মনে করছে না, কিন্তু মনে করা উচিত। এখন এই যে আগের যে যারা 69-এর বা 71-এর বা 90-এর ছাত্র জনতা, তারা তো এসে ক্ষমতায় বসেনি, এটা তো একেবারে সরাসরি একেবারে মন্ত্রীর পদমর্যাদায় বসে গেছে। তো এদের একটা রাজনৈতিক অভিজ্ঞতার তো প্রয়োজন আছে, অভিজ্ঞতার প্রয়োজন নাই দেখে এই অপরিকল্পিত কথাবার্তা ফেসবুকে ওনারা লিখছেন। তো এটার জন্য অনেক একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে দেশে। আমি মনে করি এ ধরনের একটা দেশে একটা শান্তি শৃঙ্খলা বজায় রেখে কিভাবে সংস্কার কার্যক্রম এগিয়ে নিয়ে নির্বাচনের দিকে যাওয়া যায়, সেটাই এখন হঠাৎ একজন ক্যান্টনমেন্ট ঘেরাও করবে, একজন বঙ্গভবন ঘেরাও করবে, একজন গণভবন ঘেরাও, এগুলো বললে তো আসলে মনে হয় না তাদের স্টেট মেকানিজম সম্পর্কে মিনিমাম ধারণা আছে। সেই তো বললাম, বয়স, রাজনৈতিক অভিজ্ঞতা। এরা ছিল ছাত্র, এরা চাকরির জন্য আন্দোলন করেছে, এরা যে সরকারে বসবে এটার জন্য তাদের মানসিক বা কোনো কিছুর প্রস্তুতি ছিল না, কোনো মানে মেধা কিছু প্রস্তুতি ছিল, তারপরেও তারা নেতৃত্ব দিয়েছে। তাদের প্রতি আমরা তো শ্রদ্ধাশীল থাকতেই হবে কিছুটা। জি না, আপনি যেটা বলছিলেন যে মিসিং লিংকের কথাও বলছেন, ইন্ডিয়ান আর্মি চিফের বলেছেন আগে, দেখেন ওগুলি বাদ দেন, ইন্ডিয়ান আর্মি চিফ এবং তো বাদ দেন, জাতিসংঘ কি বলছে? আচ্ছা আমি বলছি জাতিসংঘের ওই পার্টটা আমরা খুব আলোচনা করি, ওই পার্টটা আলোচনা করছি, এত মর্মান্তিক বর্ণনা, এত হত্যা, অমুক তমুক এই সেই, কিন্তু জাতিসংঘের যে ওই পার্টটা যে একটা ইনক্লুসিভ নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড, এইটা তো আমরা বলছি না। এবং আমি এটাও জানি একটা বিশ্বস্ত সূত্র থেকে যে জাতিসংঘ মহাসচিব তার এই ভিজিটের সময় এইবার তো হালকাভাবে দিয়ে গেছেন যে দীর্ঘ সময় ক্ষমতা থাকার চেষ্টা ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, না ওটার মধ্যে কিন্তু এটা আছে, ইঙ্গিত আছে। আচ্ছা, জাতিসংঘ বলতেছে ইনক্লুসিভ নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড করে যাতে এটা গ্রহণযোগ্য হয়। তা আপনি ওগুলি আর ইন্ডিয়ান আর্মি চিফ কোর্ট করার তো দরকার নাই। হ্যাঁ, দেখেন ব্যাপারটা কি আমাদের এখানে কি দাঁড়ায়, যেটা আমার পক্ষে যাবে সেইটা আমি অ্যাকসেপ্ট করব, যেটা আমার বিপক্ষে যাবে ওই যে যা আমার নয় তা ধ্বংস করো। আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট যখন শেখ হাসিনার আমলে যে সমস্ত দিত সেগুলো আমরা এনজয় করছি না, কখনো এনজয় করছি কিনা? হ্যাঁ, এখন যদি আমেরিকান স্টেটমেন্ট যদি এই গভর্নমেন্টের মানে বর্তমান সিচুয়েশন নিয়ে কোনো স্টেটমেন্ট দেয়, আমরা তো ডিনায়ালে চলে যাব, তখন চলে যাবো ডিনায়াল থিওরিতে। এইটি তো আমরা দেখছি, একটা হচ্ছে যে উইথ এ প্লেজেন্ট মাইন্ড অ্যাকসেপ্টেন্স, আর একটা হচ্ছে ডিনায়াল। হ্যাঁ, যেটা আমার পক্ষে যাবে ওইটা আমি প্লেজেন্ট, আর যেটা আমার বিপক্ষে যাবে সেটা। এটা তো অনেকদিন ধরে ধারাটা চলে এসছে। যখন ওই আমাদের গত সরকারের সময় দেখেছি, যখন ওই টিআইবি যখন সরকারের বিরুদ্ধে কথা বলতো তখন সরকার অস্বীকার করতো, আবার সরকারের পক্ষে বললে সরকারে এই যে ডিনায়াল, এই মানসিকতাটা তো যুগের পর যুগ ধরে চলে আসছে। সেটা তো এই ধারা তো চলবে কিছুদিন। আমাকে এখন মাহবুব কামাল আপনি বলেন যে কি দেখেন আসলে সামনের দিনগুলোতে, এবং সামনের দিকে শুনেন, এই আপনার 40 মিনিট তো হবে না, কিন্তু আমি তো আর সময় বাড়াতে পারবো না। প্রথম কথা হচ্ছে দেখেন, আমি কতগুলি এগুলি তো বলার সময় পাবো না। আমাদের চিফ অ্যাডভাইজার যে ফরেন পলিসি নিছেন এটা কিন্তু খুব বিপজ্জনক আমার কাছে যেটা মনে হচ্ছে। দেখেন 72-তে আমরা কনস্টিটিউশন যখন অ্যাডপ্ট করি তখন আমরা বলছিলাম যে ফ্রেন্ডশিপ টু অল, এনিমিটি টু নান। এইটা কিন্তু 55 বছর পরে এই থিওরি কিন্তু চলে না। এখনকার দিকে ফ্রেন্ডশিপ টু অল এইটা অচল, মানে অবসোলেট, অচল হয়ে গেছে এইটা। এখন আপনাকে ব্যালেন্সের রাজনীতি করা চলবে না, আপনাকে নিতে হবে একটা যে কারণে শেখ হাসিনা ডুবছে। চায়নাকে ব্যালেন্স গুড হিউমারে রাখতে হবে, ইন্ডিয়াকে রাখতে হবে, রাশিয়াকে রাখতে হবে, মাঝে মাঝে আমেরিকাকেই করতে হবে। এই যে একটা আমাদের চিফ অ্যাডভাইজার কিন্তু আমি যেটা ফলো করতেছি, উনি কিন্তু চায়না এবং আমেরিকা দুটোকে ব্যালেন্স করতে চাচ্ছেন। আমি আমার যেটা অবজারভেশন, মানে স্টারলিংক একটা ধরেন, এই ইলন মাস্ককে গুড হিউমারে রাখা ইত্যাদি, যদি এটা ফিজিবল না, বাংলাদেশে এটা ফিজিবল না ইত্যাদি।
তারপরে ধরেন এই যে গ্যারি পিটার্স এই যে আসলেন যে কতগুলি জিনিস কিন্তু আপনারা কতগুলি খেয়াল করতেছেন না। এই যে আকসা এবং জি সোমিয়া এটার জন্য এক ধরনের চাপ আছে। আকসাটা কি? অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট। আর জি সোমিয়া কি? সেন্ট্রাল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন। তো যাই হোক, এখন চায়না যদি দেখে যে আমেরিকার দিকে টিল্টেড হয়ে যাচ্ছে মানে তার জন্য, তো চায়না তো মানে হস্টাইল হয়ে যাবে। এই যে আমরা তিস্তা নিয়ে কথা বলছি, চায়না হেল্প করবে। তারপর ধরেন 2019 থেকে 2023 পর্যন্ত যে আমরা আর্মস কিনছি চায়না থেকে 72%, এটা তো একটা হার্ডওয়্যারের ব্যাপার আছে। কনসিস্টেন্টলি এইটাকে মানে চাইনিজ এক্সপার্টিস দ্বারা এটাকে করতে হবে। তো এগুলির কি হবে? বা আর্মি তো বিপদে পড়বে। তো ফলে এই জিনিসগুলো তো মানে আমার মনে হচ্ছে যে চিফ অ্যাডভাইজার হাসিনার পাঠশালায় উনি ছাত্র হচ্ছেন আর কি। মানে চায়না এবং আমেরিকা দুইটাকেই আমাকে রাখতে হবে এক ধরনের। মাহবুব, আমি এখানে একটু অপোজ করতে চাই আপনার সঙ্গে। এটা কিন্তু প্রধান উপদেষ্টা এইভাবে চলছে না। উনি কিন্তু চীনের দিকে বেশি ঝুঁকে পড়ে আছেন। কারণ কি, আমেরিকার সঙ্গে কিছু কিছু সম্পর্ক কিন্তু সবাই রাখে। এই যে পাকিস্তানের দিকে দেখেন আপনি, পাকিস্তানের সঙ্গে চীনের বন্ধুত্ব অনেক বেশি বাংলাদেশের তুলনায়। সেখানে কিন্তু যেহেতু ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের একটু প্রশংসা করেছে, সেই জন্য একেবারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ধন্যবাদ দিয়ে একাকার হয়ে গেছে। আমেরিকার সঙ্গে আমি একটু বলতে দিন, আমেরিকার সঙ্গে কিছু সম্পর্ক রাখতেই হবে। বাট আমেরিকার সঙ্গে এখন পর্যন্ত এই সরকারের এমন কোনো কিন্তু চীনের সঙ্গে বরং রিলেটিভলি চীনের সঙ্গে বেশি সম্পর্ক। আমাকে বলতে দেন। সেটা হচ্ছে যে চীনের পক্ষ থেকে আহ্বান আমি প্রত্যাখ্যান করছি কিনা। আহ্বানই যদি না থাকে, উনি তো চেষ্টা করছেন। যেমন ইলন মাস্কের সাথে ওনার কথা বলার দরকারটা কি কারণে? যেহেতু ভার্চুয়ালি হি ইজ দ্য সেকেন্ড ম্যান ইন আমেরিকা, মানে অ্যাজ ফার অ্যাজ কথা বলতে হবে। যেহেতু ট্রাম্প আমাদের বিরুদ্ধে নেক্সট টু দ্য ইলন মাস্কের সাথে একটা আনফিজিবল প্রজেক্ট নিয়ে, স্টারলিংক কি এখানে ফিজিবল, সেটা নিয়ে আপনি কথা বলতে গেলেন। আর গ্যারি পিটার্সের সাথে আপনার কথা বলার দরকারটা কি? কথা বলার দরকার এই জন্য আসছে যে ডোনাল্ড ট্রাম্প তো একেবারে মানে আমরা আগে থেকে জানি যে রিপাবলিকান পার্টির সঙ্গে ইউনুস সাহেবের খুব ভালো সম্পর্ক নেই। সেই জন্য আমেরিকার সঙ্গে তো কিছুটা হলেও একটা পরোক্ষ সম্পর্ক রাখতে হবে। ইউনুস সাহেব আমেরিকাতে অ্যাক্সেস পাচ্ছেন না। যতটুকু অ্যাক্সেস পাচ্ছেন ততটুকু উনি ক্যাশ করার চেষ্টা করতেছেন। সেটি উনি অ্যাক্সেসই পাচ্ছেন না। এখন ওই যে বলেন না চরিত্র কি, যে সুযোগের অভাব, ওনাকে তো ইয়েই করতেছে না। মানে সেটা করবে না তো, কারণ উনি ওনার সঙ্গে ডেমোক্রেটিক পার্টির সঙ্গে সম্পর্ক। He has a tendency to keep America in good humor. তার একটা টেন্ডেন্সি আছে। এবং এই টেন্ডেন্সিটা মনে করেন মানে ট্রাম্প প্রশাসন যদি এখন সেরকম মনে করে যে না ইউনুসকে আমাদের করতে হবে, আমাদের ব্যবসা বাণিজ্য ইত্যাদি, he will readily agree. তার সাইকি যেটা আমি বুঝতে পারতেছি। হ্যাঁ, যেমন ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া এত হম্বি তম্বি এই হলো সে, এখন 180 ডিগ্রি উল্টাই গেছে না, গেছে তো, তাই না? তো ফলে মানে এটা আমি সাবধান করে দিচ্ছি চিফ অ্যাডভাইজারকে যে দুইটাকে একসাথে ব্যালেন্স করতে গেলে আপনার বিপদ হবে, আমাদের দেশেরও বিপদ হবে। আপনি এইভাবে করেন না। এটা কিন্তু আমি রাজি না ভাই। উনি কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করছেন। উনি কিন্তু চীনের দিকে এবং টার্কির দিকে, পাকিস্তানের দিকে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করছে। বেশি ঝুঁকে পড়েছেন। হ্যাঁ, ঝুঁকে পড়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছু সম্পর্ক রাখতে হবে, কারণ উনি তো রিপাবলিকান পার্টি ক্ষমতায়। মানে ওনার বক্তব্য হচ্ছে যে প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার মূলত চীন, পাকিস্তান, তুর্কির দিকে। ঠিক আছে, বাট রাইট, মানে আপ টু দিস মোমেন্ট, বাট হি হ্যাজ এ টেন্ডেন্সি, আমি তার সাইকি অ্যানালিসিস করতেছি, হি হ্যাজ এ টেন্ডেন্সি টু টিল টুয়ার্ডস আমেরিকা। এবং যদি সে ধরনের মানে স্কোপ আসে, সে ধরনের আহ্বান আসে, ইনভাইটেশন, সেটাই স্বাভাবিক ছিল। বিশ্বের কোনো দেশ চলতে পারে না, আমেরিকার সাহায্য লাগেই। আমাদের এক্সপোর্ট, আমাদের যে রেডিমেড গার্মেন্ট না, বাট সো ফার আই আন্ডারস্ট্যান্ড উনি সাজেস্ট করছেন না যে আপনি চীনের দিকে ঝুঁকে পড়েন বা আমেরিকার দিকে ঝুঁকে পড়েন। হি ইজ নট সাজেস্টিং দ্যাট। কিছুটা ব্যালেন্স করে তো চলতেই হবে। আমি বলছি যে আপনাকে ওই এভরি ম্যানস প্রপার্টি মিনস নো ম্যানস প্রপার্টি একটা কথা আছে। হ্যাঁ, তো এইটা করতে গেলে হবে কি, ইউ উইল বি অফ নান, আপনি কারো থাকবেন না, যেটা হাসিনার লাস্টলি হয়েছে আর কি। তো এইটা ফরেন পলিসি, মানে এই সরকার যদি বিপজ্জনক হয়ে যায় তাহলে তো মানে এইটার বাই প্রোডাক্ট হিসেবে তো পাবলিকও বিপদে পড়বে, তাই না? সরকারের, যে কোনো সরকারের, শুধু ইউনূস না, যে কোনো সরকারের আন্তর্জাতিক মহল থেকে বিপদে পড়া মানে হচ্ছে ওই দেশের জনগণের ফর এক্সাম্পল এখন যদি আমেরিকা স্যাংশন দিয়ে দেয়, আমি একটা হাইপোথেটিক্যাল যে এটা হবেই তা না, স্যাংশন দিয়ে দেয়, তাই স্যাংশন দিলে কি শুধু
মানে গভর্নমেন্ট বিপদে পড়বে নাকি পাবলিকও বিপদে এখানে পড়বে? আপনি তো একটা ইস্যু আসছেন যে আমেরিকা যদি স্যাংশন না দেয় সেই জন্য আমেরিকার সঙ্গে একটা সম্পর্ক আমাদের রাখতেই হবে। কিন্তু আমেরিকার যেহেতু পৃথিবীর সব দেশে আমেরিকার সঙ্গে একটা সম্পর্ক রাখতেই হয়, মানে আমেরিকার একটা বিশাল সব সাহায্য। দেশের সঙ্গে আপনি যে ভারতের এত বিরোধিতা হ্যাঁ, করি বা আমরা- ভারত আমরা- আমাদের এত আমাদের সমালোচনা ভারত- করে, মানে ভারত আমাদের এত বিরোধিতা- ক্ষতি করে, আমরা কি ভারতের সঙ্গে একেবারে পুরো আমরা সম্পর্ক ছিন্ন একেবারে করে চলতে পারবো? ইউনুস সাহেব তো বলেছে বা যে আমরা- পাকিস্তান আমাদের ৭১-এ যা করেছে, ৭১-এ আমরা কি যেটা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক একদম পুরো কাট অফ করে দিতে কাট অফ করে পেরেছি? দিতে ইভেন পারি। শেখ এখন- হাসিনাও করেনি। এখন তো বিশ্ব এইভাবে চলবে না। আর এখন একটা পক্ষ তো আপনাকে সেটা বলছেন থাকতেই না হবে। উনি। আর আমেরিকার সঙ্গে একদম মানে আমি তো সেটা না, বলি উনি না। বলছেন না আমি সেটা। ওটা বলি না, আমি বলছি যে কোনো সরকার যদি বাইরের শক্তি দ্বারা বিপন্ন হয় তাইলে শুধু সরকার না, জনগণও এটা একই সঙ্গে বিপন্ন হয়। আমি সেটাই বলছি। হ্যাঁ, সেটাই। যেমন ধরেন যদি মানে একটা যেখান থেকে আমরা মানে ইম্পোর্ট করি, হ্যাঁ, একটা জিনিস ধরেন একটা পণ্য আমরা এক দেশ থেকে ইম্পোর্ট করি এবং ওইটার কোনো অল্টারনেটিভ নাই, ওই পণ্যটা যদি সরকারের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে যদি ওরা যদি এক্সপোর্ট বন্ধ করে দেয়, তাহলে কি সরকার বিপদে পড়লো না পাবলিক বিপদে পড়লো? Of course, এটা এখানে আমি একটু যোগ করি যে ভারত যেমন আমাদের মনে করেছিল একদম এক্সপোর্ট সব বন্ধ করে বর্ডার সিল করে একদম আমাদেরকে না খেয়ে মারবে। ওদের তো ওই যে বিজেপির সভাপতি যে পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারী, উনি তো প্রকাশ্যে সবসময় বলতো, ময়ূক রঞ্জন চক্রবর্তী রিপাবলিকান মিডিয়াতে বলতো যে বাংলাদেশকে সব কিছু বন্ধ করে দিয়ে একদম শেষ করে দেবো। কিন্তু আমরা ভারত উল্টো কিন্তু এখন অর্থনৈতিক বিপর্যয় পড়েছে, আমাদের মানে রপ্তানি বন্ধ করে, আমাদের আমদানি বন্ধ করে। আমরা তো এখন আমদানি করছি টার্কি থেকে, আমরা আমদানি করছি পাকিস্তান থেকে, আমরা আমদানি করছি বার্মা থেকে। তো আমাদের তো সমস্যা নেই, ইন্ডিয়া থেকে না আনলে আমরা তো এখন বেশি লাভবান হচ্ছি। আমাদের এই যে দেখেন আপনি, আগে মানুষ সব ভারতমুখী হতো, কলকাতামুখী হতো শপিংয়ের জন্য, এখন তো যাচ্ছে না। এখন বাংলাদেশের কিন্তু বাজার ভরে গেছে। আপনি যদি বলছেন বাংলাদেশ এখন আপনি যেগুলি বলছেন সেটা হচ্ছে প্রশ্ন নেই উত্তরে পাহাড়, আমি তো এগুলি বলি নাই। আমি যেটা বলছি সেই জায়গায় আসে, এগুলি তো ঠিকই আছে, আপনার কথাগুলি তো আর দ্বিমত করার কিছু নাই। কিন্তু এইটা ইউর বিটিং অ্যারাউন্ড দি বুশ। আমি এটা এগুলি বলি নাই। আমি বলছি যে কোনো রাষ্ট্র, যেমন ধরো যে যুদ্ধ লাগলে কি হয়, আপনি মিলিটারি স্থাপনাগুলিতে যদি মানে বোম্বিং হয় তাহলে তো মিলিটারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু কি হিউম্যান ক্যাজুয়ালিটি হয় না? সাধারণ মানুষ কি বলে? সাধারণ মানুষকে যুদ্ধ করে নাকি? যুদ্ধ তো করে সোলজাররা। তো এখন ইনডিসক্রিমিনেট, যেমন আপনার ইসে কি গাজাতে যেটা হচ্ছে, গাজায় কিংবা ইরাক যুদ্ধের সময় কি হয়েছে আমি নিজে দেখছি। ডিক চেনি মানে সাংবাদিক বলতেছে যে আপনারা তো হিউম্যান ক্যাজুয়ালিটি করতেছেন। কোথায় হিউম্যান ক্যাজুয়ালিটি? দেখেন টিপ দিচ্ছে, সাঁ করে গিয়ে আপনার পয়েন্ট হচ্ছে। হ্যাঁ, কোথায় আপনারা দেখছেন হিউম্যান ক্যাজুয়ালিটি? যুদ্ধ হলে কিছু হিউম্যান ক্যাজুয়ালিটি হবেই। তাইলে ওই যে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যে যুদ্ধটা, ওইটা তো আমি আসছি আপনার কাছে। আমরা একেবারে শেষের দিকে জাস্ট ১-১.৫ মিনিট করে ডক্টর ইকবাল হাসান মাহমুদ, ক্লোজিং রিমার্কস। আমি মনে করছি যে বাংলাদেশ, আমার দৃষ্টিতে বাংলাদেশ একটা ভালো দিকেই যাচ্ছে। আমরা আস্তে আস্তে স্বয়ংসম্পূর্ণ হচ্ছি, আমরা সবাই তাই চাই। সামরিকভাবেও আমরা মানে অনেক দূর এগিয়ে গেছি, আরও যাব। আমাদের যে টার্কি যে আমাদের যে ড্রোনগুলি দিয়েছে, এগুলো আমরা বর্ডারকে সবসময় সার্বক্ষণিক আমরা নিরীক্ষার মধ্যে রাখতে পারছি, অবজারভেশন রাখতে পারছি, সার্ভেলেন্স রাখতে পারছি, আমাদের সার্বভৌমত্ব যাতে কেউ বহিঃশত্রু আমাদের নষ্ট না করে। এবং আমরা যেভাবে আমাদের দেশে অস্ত্র আসছে, বিমান আসছে, সব কিছুই আসছে, এবং আমি মনে করি বাংলাদেশ এখন একটা ভালো পর্যায়ে যাচ্ছে। আমি একটা ভালো স্বপ্ন দেখছি যে বাংলাদেশ একটা ভালো নেতৃত্ব পেয়েছে এবং বাংলাদেশ এগিয়ে যাবে সামনে। ধন্যবাদ মিস্টার মাহবুব কামাল। আপনি অর্থনৈতিক ব্যাপারটা বলতেছেন যে আমরা ভালো হচ্ছি ভাই, সেটা নিয়ে বিতর্ক করবো না। দেখেন, পলিটিক্সটা যদি ঠিক না থাকে, পলিটিক্যাল স্টেবিলিটি যদি ঠিক না থাকে, এগুলো কোনোটাই টেকসই হবে না। আপনি বিপ্লবের পর তো হবেই, বলছি আমি, এটা কোনোটাই টেকসই হবে না, এগুলি বলে লাভ নেই। আর কথাটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি কি? আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি, এবং এই পলিটিক্স অফ স্টেবিলিটির জন্য আমাদের দরকার পলিটিক্স অফ অ্যাকোমোডেশন, পলিটিক্স অফ ইনক্লুশন, পলিটিক্স অফ অ্যাডজাস্টমেন্ট। এইটা ছাড়া আপনি পলিটিক্যাল স্টেবিলিটি আনতে পারবেন না। ইনক্লুশন মানে তো আমরা আওয়ামী লীগের মতো সন্ত্রাসী দলকে আমরা আনতে পারি না। আমি তো ভাই নাম বলি নাই, আমি বলছি পলিটিক্স অফ ইনক্লুশন। এখন কথাটা হচ্ছে সেইটা না করলে পারে আমি জামাতের এই যে পিআর সিস্টেম, এটা আমি 10-12 বছর যাবত এটা আমি বলতেছি, আমি জামাতের পিআর সিস্টেমকে সমর্থন করি। পিআর সিস্টেম ছাড়া বাংলাদেশে আপনি পলিটিক্যাল স্টেবিলিটি আনতে পারবেন না। আমরা যদি একটা রেইনবো সোসাইটি করতে চাই, একটা সবাই মিলে একটা রাষ্ট্র মানে গঠন করতে চাই, তাইলে পিআর সিস্টেমে যেতে হবে। এবং এই জায়গাটা জামাতকে আমি মানে 100% সমর্থন করছি। এটা করে একটা উইদাউট আওয়ামী লীগ, সেটা আপনি বলছেন আমার মতে। হ্যাঁ, আমি এখানে ধন্যবাদ, আমাকে শেষ করতে। তো এখন এই অ্যাকোমোডেটিভ পলিটিক্সটাকে আমাদের
পার্সু করতে হবে, তা না হলে এই দেশের ভবিষ্যৎ খুবই খারাপ। অনেক ধন্যবাদ মিস্টার মাহবুব কামাল এবং প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ। দর্শক, আমি টেবিলের দুপ্রান্ত থেকে দু রকমের ভাষ্য দেখলাম। একজন খুবই আশাবাদী এবং তিনি মনে করেন দেশ রাইট ডিরেকশনে যাচ্ছে, আরেকজন নানান শঙ্কার কথা বললেন। এবং এখানে ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী হিসেবে বিবেচিত দলটির যে বিভ্রান্তিকর রাজনীতি, সেটাও তিনি আলোচনার মধ্যে, এবং সেখানে দুজনের মধ্যে খুব বেশি বিভ্রান্তি বা বিতর্ক আছে বলে আমার কাছে মনে হয়নি, সেটাও তুলে ধরবার চেষ্টা করেছেন। এবং সব কিছু মিলে আমরা বৈদেশিক নীতির প্রসঙ্গটাও আলোচনা এসছে। সব কিছু মিলিয়ে যেটা বলা যায় যে বাংলাদেশে এখন যেখানে দাঁড়িয়ে আছে সেটা আসলে কতটা সুখকর এবং স্বস্তিকর, বিশেষ করে দেশের মানুষের জন্য এবং ভবিষ্যতের জন্য, সেটা আসলে চুলচেরা বিশ্লেষণের দাবি রাখে। তবে সমাজে এক ধরনের অস্থিরতা তৈরি করবার চেষ্টা আমরা বিভিন্ন মহল থেকে লক্ষ্য করছি। এবং তরুণদের জন্য দায়ী না হলো যে তরুণদের নাম এখানে বিভিন্ন বিষয়ে উচ্চারিত হচ্ছে, কিন্তু তারা যে ব্যবহৃত হচ্ছেন কারো না কারো দ্বারা, এবং যাদের দ্বারা ব্যবহৃত হচ্ছেন তারা যে খুব ভালো কিছু নন, সেটা মোটামুটিভাবে স্পষ্ট। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।